হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা, কিন্তু এই তিনটি ঘটনাই একজনই পাঠিয়েছে, মামুন। মামুন কালেকশন করে এই তিনটি ঘটনা পাঠিয়েছে। একটা ওদের পাড়ার লোকের সাথে হয়েছিল, একটা ওর সাথে হয়েছিল এবং একটা মায়ের সাথে হয়েছিল। তিনটি ঘটনাই তোমাদেরকে একটা আলাদা রকম থ্রিল দেবে। তিনটি ঘটনাই তোমাদের ভীষণ ভয় লাগবে। তিনটি ঘটনাই একদম অন্য রকম। আমি বারবার বলছি, একদম দারুণ ঘটনা। তো আর কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। এখন তোমরা পাড়ি দিতে চলেছ ভূতের রাজ্যে, যে রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অমিত দা ভাই, আমি নবদ্বীপ থেকে মামুন বলছি। আবারও অনেক দিন পর তোমাকে ঘটনা লিখতে বসলাম। আসলে দাদা, তোমাকে একটা কথা না বললেই না যে তুমি আমাদের সোনা দাদা ভাই। অন্য চ্যানেলে ঘটনা পাঠানোর কথা ভাবতেই পারি না, কারণ তোমার মিষ্টি কণ্ঠে ঘটনা শুনতে পারবো এই ভেবে ছোটোখাটো প্রায় 3-4টে ঘটনা পাঠিয়েছিলাম। আর এটা তো বলার কিছু নেই দাদা যে তুমি শুনিয়েছ, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সেই দাদা ভাই যাকে আমরা চোখের সামনে না দেখেই ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছি। দাদা ভাই, তোমার আচরণ একদম ঘরের ছেলের মতন, অথচ দেখো আমাদেরকে তুমি চিনোই না। অনেক কথা হয়তো বলে ফেললাম, কিন্তু এর মধ্যে আর একটা কথা বলতে বাধ্য হচ্ছে। তোমার যে কোনো অহংকার নেই সেটা আমরা সবাই জানি। ও হ্যাঁ, তুমি এখন কেমন আছো? শুনলাম কিছুদিন আগে তোমার শরীর খারাপ করেছিল, এখন ভালো আছে তো? আর তোমাকে তো ভালো থাকতেই হবে আমাদের পরিবারের সকল মেম্বারদের জন্য। যাই হোক, আজ আমি তোমাকে টুকরো টুকরো করে কয়েকটা ঘটনা শোনাতে চলেছি। এই যারা ভাবে যে ভূত প্রেত বলে কিছু নেই, তারা এই ঘটনাগুলো গল্প হিসেবেই ধরে নেবেন। এসব জিনিস আছে, এটাই তার প্রমাণ। হয়তো ঘটনাগুলো খুব একটা ভয়ের না, কিন্তু এই যে যারা যারা ঘটনা শেয়ার করে তারা যেমন বলে, আমিও তেমনভাবেই বলছি যে যার সাথে ঘটে সেই বোঝে যে সেই মুহূর্তটা কতটা ভয়ের হয়। তাহলে দাদা শুরু করি। মানুষের জীবন মানে সুখ দুঃখ, হাসি কান্না, সাহস ভয় সব নিয়ে তৈরি একটা প্রাণ। ভয় জিনিসটা সবার মধ্যেই আছে, কারোর কম কারোর বেশি। তুমি হয়তো দাদা জেনেই থাকবে, বড়রা সবাই বলে যে সন্ধেবেলায় লাফালাফি করতে নেই। তেমনি আমাকেও আমার মা বলতো যে এই মেয়ে, তুই সন্ধেবেলায় এত লাফালাফি করিস কেন বলতো? তোকে না করেছি না যে সন্ধেবেলা এরকম লাফালাফি করবি না? সন্ধেবেলা লাফালাফি করতে নেই, ঠাকুর পাপ দেয়। আরও অনেক রকম কথাবার্তা বলতো, যেমন আয়না দেখে ভাত খাবি না, ঘরে একা থাকলে আয়নার সাথে কথা বলবি না, এরকম অনেক কিছু। আমি মাকে জিজ্ঞেস করতাম, কেন মা, আয়না দেখে ভাত খেলে কি হয়? আসলে আমি তখন ছোট, তাই যে যেটা মানা করতো সেটাই আরও বেশি করে করতাম, এটা জানার জন্য যে মা কিসের জন্য না করে সন্ধেবেলায় লাফালাফি করতে। সেই কারণটা মা যাতে আমাকে বলে। কিন্তু যেহেতু ছোট ছিলাম, তাই ছেলে মানুষই মন যেটা বড়রা বারণ করে সেটাই খেলা ভেবে বেশি করে করতে মন করে। যাই হোক দাদা, আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিয়ে রাখি। আমাদের পাড়ায় আমাদের বাড়ি 4টে পুকুরের মাঝামাঝি, তাই আমাদের পাড়ার নাম হলো ছোট্ট গিন্নির পুকুর পাড়। আর আগে মানে 5-6 বছর আগেও আমাদের পাড়ায় অনেক তাল গাছ ছিল, মানে যাকে বলে লাইন বাই লাইন। আর সেই তাল গাছের মধ্যে একটা বটবৃক্ষ ছিল। সেই বটগাছটিও বেশ লতিয়ে পাতিয়ে তাল গাছটা পুরোপুরি জড়িয়ে নিয়েছিল। আর সেই গাছগুলো ছিল আমাদের বাড়ির ডান দিকে, আর আমাদের বাড়ির বাম দিকে ছিল একটা মাঠ। মাঠটা বেশ বড় সড়ই ছিল। আমাদের বাড়ির পেছনে কয়েকটা বাড়ি, তার পাশেই একটা বেশ বড় সড়ো বাগান ছিল। এই ধরো যেমন 2-3টে আম গাছ আর 2টো কাঁঠাল গাছ, আরও বেশ খানিকটা নারকেল গাছ, যদিও এখন আর সেই সব আগের মতো নেই। যাই হোক, ঘটনায় আসি। ঘটনাটা যাতে সবাই ভালো করে বুঝতে পারে তাই জন্য চলে যাচ্ছি ঠিক 13 বছর আগে, যখন আমার বয়স ছিল মাত্র 7 বছর।
কোনো একদিন সন্ধেবেলায় আমাকে মা বলল যে মামুন যা তো, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আসলে দাদাভাই বাবা ওই বাগানের রাস্তার পাশে তার বন্ধুদের সাথে বসে তাস খেলছিল। মায়ের কথা মতন আমি বাবাকে ডাকতে গেলাম। বাবাকে বললাম মা ডাকছে চা খাওয়ার জন্য। বাবা বলল তুই যা, আমি একটু পরেই যাচ্ছি। আমি বললাম ঠিক আছে। এই বলে আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম লাফাতে লাফাতে। সেই সময় ছোটবেলায় এক পা নামিয়ে এক পা তুলে লাফালাফি করে যেমন, তেমন করেই আমি লাফাতে লাফাতে বাড়ি যাচ্ছিলাম। আমি যেই না ওইভাবে লাফালাফি করতে করতে তাল গাছের সাথে জড়ানো বট গাছটার কাছে এলাম, হঠাৎই আমার মনে হলো আমাকে এক থাপ্পড় মেরে জোরে ধাক্কা দিয়ে সোজা রাস্তার থেকে আমাদের বাড়ির বাথরুমের পাশে ফেলে দিল। আমি কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। যেহেতু আমি বললাম আমি ছোট ছিলাম, তাই জন্য কিছু বুঝে ওঠার আগেই আমার গাটা ভারী হয়ে যাচ্ছিল। আমি হঠাৎ জোরে করে কেঁদে উঠতেই বাবা বলল কি হলো রে মা, পড়ে গেলি নাকি? ওদিকে বাবার সমেত বন্ধুরাও মানে জ্যাঠা কাকা যারা খেলছিল খেলা ছেড়ে দৌড়ে এলো আমার কাছে। আমি লক্ষ্য করলাম বাবা আর মা আর আমার বাড়ির সবাই আমার কান্না শুনে যেই না আসলো, ঠিক তখনই ওই বট গাছের গোড়া থেকে একটা কালো রঙের বক উড়ে গেল। যাই হোক, সেদিন আমাকে নিয়ে এসে মা লোহা গরম করে জলে ছ্যাঁকা দিয়ে সেই জলটা খাইয়ে দিল আমাকে। রাতে আমার গাটা একটু গরম হয়েছিল ঠিকই, কিন্তু জ্বর আসেনি। যাই হোক দাদা, যদি ওই ছোট্ট মেয়েটার ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেত তাহলেই হয়তো ভালো হতো। পরের দিন সকালে মা আমাকে জিজ্ঞেস করলো যে মনা, কালকে তুই ওখানে পড়ে গেলি কি করে রে? আমি বললাম আরে আর বলো না মা, তুমি আমাকে বললে না যে বাবাকে ডেকে আনতে। আমি বাবাকে ডেকে বাড়ি আসছিলাম, ঠিক তখনই আমার মনে হলো আমাকে কে যেন একটা ধাক্কা মারলো আর আমি পড়ে গেলাম। মা মনে হলো একটু ভয় পেয়ে গিয়েছিল। আমাকে আবারও জিজ্ঞেস করলো যে কি বললি তুই, কে ধাক্কা মারলো তোকে? আমি বললাম আমি জানি না তো মা, আমি তো খেলতে খেলতে আসছিলাম। মা তখন বলল দেখ, খেলি তো ভূতের হাতে মার। আমি একটু অবাক হয়ে গেলাম। মাকে বললাম কে মেরেছে, কে? আমি যাতে ভয় না পাই তাই একটু মা হেসে বলল ও কিছু না, এমনি বললাম। যাই হোক, তুই ভয় পাসনি তো? আমি বললাম না না, ভয় পাবো কেন? মা আমাকে বলল কিছু কিছু মানুষ প্রচুর পরিমাণে ভীতু হয়, কিন্তু আমার মেয়ে তো দেখছি খুব সাহসী। যদিও সেটা যাতে আমি ভয় না পাই তাই জন্যই বলেছিল। ওই যাকে বলে কোনো বিষয়ে উৎসাহ দেওয়া, সেরকমই ব্যাপার। সকাল পেরিয়ে এই দুপুর হলো যখন, ওই ধরো 12টা কি 1টার দিকে মা আমাকে বলল যা বাবা যা, স্নান করে নেগা। কিন্তু আমাদের চাপকলটা যেহেতু ভেঙে গিয়েছিল, তাই ওই তালতলার কাছে একটা কল ছিল, সেটাতেই গেলাম স্নান করতে। ওই ঘরণী দুপুরবেলায় রাস্তায় একটা জনপ্রাণীও নেই। আমি কল পাম্প করছি, 2-1 বালতি জল ঢেলেওছি। হঠাৎ আমার মনে হলো তালগাছটার ওপর কে যেন আছে। আমি ওপর দিকে তাকালাম, দেখলাম কিছুই নেই। আমি কালকের ব্যাপারটার জন্য একেতেই ভয় পেয়েছিলাম, তাই আবারও তাকালাম। ওপরে দেখলাম কিচ্ছু নেই। আমি আবার যেই 1 বালতি জল গায়ে ঢালতে গেছি, তখনই দেখলাম তালগাছটা থেকে একটা কালো হাতের মতন কিছু একটা নেমে এলো আমার দিকে। আমি ওখানেই বালতি মালটি ফেলে রেখে এক দৌড়ে আমাদের পাড়ায় একটা জেঠির বাড়ির গেট খোলা ছিল, ওদের বাড়িতে চিল্লাতে চিল্লাতে ঢুকে গেছি। দুপুরবেলায় ওরা রান্না করছিল। হঠাৎ করে বেরিয়ে এসে আমাকে বলল কি হয়েছে মা, এত চিল্লাচ্ছিস কেন? কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? দাদা, সত্যি বলতে আমি এতটা ভয়ের মধ্যে ছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে জেঠিটাকে কি বলবো আমি। তাই আমি কোনো উত্তর না দিয়ে শুধু কেঁদেই যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে জেঠি মাকে চিৎকার করে বলতে লাগলো, এই রে দেখ দেখ, তোর মেয়ে মনে হয় কিছু দেখে ভয় পেয়েছে রে। যদিও আগের দিন রাতে আমার জ্বর আসেনি, কিন্তু সেদিনকে দুপুরবেলায় ওই ভয়টা পেয়ে আমি প্রচণ্ড জ্বরে ভুগি। যাই হোক, মাও জেঠিদের বাড়িতে দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে? আমি মাকে বললাম তাল গাছের ওখান থেকে একটা কালো রঙের কি যেন নামলো। আমাকে মা ওখানে নিয়ে গেল, বলল দেখ দেখ, কিচ্ছু নেই,
সত্যি দাদা, ওখানে গিয়ে দেখলাম কিছুই নেই। তারপর একটু সন্ধ্যের সময় আমাকে মসজিদে নিয়ে গেল মা ঝাড়ফুঁক করানোর জন্য। ওখানে গিয়ে ওই জেঠুটা মাকে যেটা বলল সেটা ছিল ঠিক এই রকম। আপনার মেয়ে তো ভালোই ভয় পেয়েছে দেখছি। মা বলল, হ্যাঁ, ও কালকে সন্ধেবেলায় মনে হয় কিছু একটা দেখেছে, কালকে থেকে কেমন ভয়ে ভয়ে আছে। ওই জেঠুটা বলল, ও সন্ধেবেলায় লাফাতে লাফাতে আসছিল একটা রাস্তা দিয়ে। সেখানে একজন ছিল, সে বিরক্ত হয়েছিল ওর ওই আচরণে, তাই ওর উপর রাগ করে ওকে ফেলে দিয়েছিল। আর আজকে দুপুরে যখন ও কলেতে স্নান করতে গিয়েছিল, তখন যেহেতু দুপুরবেলা ছিল আর ও একাই ছিল, সেই জন্য ওকে ভয় দেখিয়েছে সে। ওকে ঝাড়াতে নিয়ে এসে ভালোই করেছ। জেঠু এই কথাটা আমার মাকে বলেছিল, আর আমাকে বলল, সন্ধ্যের সময় লাফালাফি করবি না, সেই খারাপ জিনিস তো দূরেই থাক, ভালো জিনিসও রাস্তা দিয়ে সেই সময় চলাফেরা করে। ওই ঘটনাটা ঘটার পর আমি শিক্ষাও পেলাম এবং আমার প্রশ্নের জবাবও পেয়ে গেলাম। এরপর থেকে আমি সন্ধেবেলায় আর লাফালাফি করি না। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক নাকি অলৌকিক ঘটনা জানি না, কিন্তু এটা একদম অবিশ্বাস্য ঘটনা। দাদা, এইবারে আসি আমার মায়ের সাথে ঘটা আর একটা ঘটনাই। আর একটা বললাম বললে হয়তো অনেকেই মস্করা করে বলবে যে তোমাদের সাথেই কি এমনটা হয়, কিন্তু হ্যাঁ, যার সাথে হয় সেই বোঝে। আর যারা বিশ্বাস করে না, তাদের কোনো বড়সড় ক্ষতি না হয়েও যেন তাদের সঙ্গে একবার করে হয় এই ঘটনাগুলো। কেউ গায়ে মেখে নিও না বা কেউ রাগও করো না। যারা বিশ্বাস করে না, যারা এসব ব্যাপার নিয়ে মস্করা করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। দাদা, অনেকে হয় না একটু ভীতু প্রকৃতির, আমার মাও ঠিক সেই রকমই। তাই আমার মায়ের কথাই আমি বলছি। একদিন গরমকালের রাতের ঘটনা। আমরা সবাই জানি গরমকালে প্রচণ্ড লোডশেডিং হয়। তো মা সেদিন মাটন রান্না করছিল, বাড়িতে বাবা ছিল না। বাবা ছোট মামার সাথে একটু পার্টি করছিল মামার বাড়িতে। এদিকে লোডশেডিং, বাড়িতে মা আর আমি। ফোনের রিংটনটা বেজে উঠল। ওপাশ থেকে বাবা বলে উঠল, মাংস রান্না হয়েছে? মা বলল, হ্যাঁ। বাবা বলল, ঠিক আছে, আমি আর ভাই বাড়িতে আসছি। ভাই বলতে আমার ছোট মামা। আমাদের দুজনের তরকারি রেডি করে রাখো। মা বাবাকে জিজ্ঞেস করলো যে কোথায় আছো তোমরা? তখন বাবা বলল, পীরতলায় আছি, যাচ্ছি যাচ্ছি, তুমি রেডি করে রাখো তো। বলে ফোনটা কেটে দিল। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছি, সেদিন ছিল শনিবার আর অমাবস্যার রাত। তো বাবার কথা মতো মা মামা আর বাবার জন্য একটা বাটিতে করে মাংস তুলে আলাদা করে রেখে দিয়েছে এবং এক পিস মাংস হাতে করে নিয়ে খেতে খেতে বাইরে রাস্তার দিকে গেছে। দাদা, হয়তো অনেকে ভাববে যে অমাবস্যা আর শনিবার, তার উপর আবার রাত, কি দরকার ছিল মাংস খেতে খেতে বাইরে যাওয়ার? হ্যাঁ, এই কথাটা আমার মাও পরে ভেবেছিল। যাই হোক, ঘটনাতে আসি। এক টুকরো মাংস খেতে খেতে বাইরে যাওয়ার পর মায়ের কি মনে হলো, মা একবার আমাদের বাড়ির বাম পাশে যে মাঠটা ছিল সেই দিকে তাকালো। মায়ের মনে হলো যে হয়তো বাবা ওই জঙ্গলটার দিকে টয়লেট করতে যাচ্ছে। তাই মা আর কয়েক পা বাড়িয়ে দেখতে গেল যে মামা বাবার সাথে এসেছে নাকি। মা যেটা দেখল সেটা দেখে মা কথা বলার মতো অবস্থায় ছিল না। যদিও আমি তখন মায়ের কাছে ছিলাম না। পরের দিন মাকে জিজ্ঞেস করলাম। মায়ের মুখ থেকে সমস্তটা পরের দিন সকালেই শুনলাম। আমি মায়ের ভাষাতেই বাকিটা বলছি। কালকে সন্ধেবেলায় আমি তো তোকে ডাক দিলাম, তুই তো বাইরে এলিই না। আমি একা একাই গেলাম মাঠের দিকে। এই শুনে আমি বললাম, কেন এই অন্ধকারে তুমি এঁঠো হাতে গেছো ওই দিকে? গেলি বা কেন? জানোই তো রাতের বেলা পাড়াটা খুব একটা ভালো না, তাহলে তুমি গেলি বা কেন শুনি? আবার একটু মস্করা করে মাকে বললাম, আর তুমি হঠাৎ করে এত সাহসী বা কী করে হয়ে গেলে গো? মা বলল, আরে না, ওসব সাহস টাহস কিছুই না। সাহস যদি থাকতো তাহলে আমার আর এই অবস্থা হতো না, বুঝলি? আমি দেখলাম তোর বাবা মাঠে দাঁড়িয়ে আছে, মনে হলো যে ও আমার দিকেই তাকিয়েছিল। আমি ভাবলাম তোর বাবা মাঠে কি করতে নামলো এই রাতের বেলায়। প্রথমে ভাবলাম যে বাথরুম করতে নেমেছে বোধ হয়, কিন্তু বাথরুম করতে নেমে ওরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে কেন? এই ভাবনাটা মাথায় আসতেই আবার অন্য ভাবনা মাথায় এলো। আমি বললাম, কি চিন্তা? মা আমাকে বলল, আরে আমি ভাবলাম যে ওই বাড়ির থেকে ভাইয়ের সাথে নেশা ভাঙ করেই তো এলো,
আবার বোধহয় মদ টদ খাওয়ার প্ল্যান করছে দুজন মিলে। কিন্তু তোর মামাকে মাঠে দেখতে পাচ্ছিলাম না, তাই একটু এগিয়ে গেলাম। জানিস, আমি যত এগোচ্ছি তোর বাবা দেখি মাঠের নিচের পুকুরের দিকে নেমে যাচ্ছে, কিন্তু তোর মামাকে দেখতে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে তোর মামা কোথায় গেল, নাকি তোর বাবার সাথে আসেইনি। এটা ভেবেই আমি তোর বাবাকে ডাক দিলাম, ওই কোথায় যাচ্ছ? আমি তোর বাবার পেছন পেছন যাব ভেবে এক পা মাঠে আর এক পা রাস্তায়। হঠাৎ কি মনে হলো, আমি আবার ঘরের দিকে তাকালাম। দেখি তোর বাবা আর তোর মামা দুজনে মিলে বিড়ি সিগারেট খেতে খেতে বাড়ির দিকে আসছে, গল্প হাসির ফোয়ারা ছড়াতে ছড়াতে। এই দেখে আমি আর কিছু বলতে বা নড়তে চড়তে পারছিলাম না রে। তারপর আমি একটু সাহস করে মাঠের দিকে তাকালাম। দেখলাম ওই মানুষের মতন লম্বা জিনিসটা চোখের নিমিষে মিলিয়ে গেল। হয়তো এখানে অনেকেই ভাববে যে অন্ধকারে মানুষটা ভুল দেখেছে, হয়তো কোনো লোক ছিল, সে চলে গেছে। কিন্তু দাদা, তুমিই বলো, তুমি তোমার পরিচিত কাউকে চোখ বন্ধ করেও অনুভব করতে পারবে, তাহলে একজন স্ত্রী তার স্বামীকে কি করে ভুল দেখতে পারে? জানো দাদা ভাই, আমি সকালে মায়ের কাছে এসব কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে মায়ের যে সত্যি খারাপ অবস্থা হয়েছিল এটা আমি নিশ্চিত। আমি মাকে বললাম, বাবাকে এসব বলনি? মা বলল, তোর বাবা তো বিশ্বাসই করেনি। বলেছিলাম, বাবা মাকে বলেছিল আমরা এত রাত পর্যন্ত রাস্তায় থাকি, আমরা কিছু দেখি না, আর তুমি একদিন রাস্তায় বেরিয়েই দেখে ফেললে। এই কথা শুনে মা আর বাবাকে কোনো কথাই জানায়নি। এই ছিল মায়ের সাথে ঘটে যাওয়া মাত্র কয়েক ঘন্টার একটা জীবন মরণ ঘটনা। জীবন মরণ বললাম কেন জানো? কারণ মা যদি সেদিন রাতে ওই অবয়বটার পেছন পেছন পুকুর পাড়ে চলে যেত, তাহলে কি হতো ভাবতে পারছো দাদা? হয়তো আমার ভোলা বাবা আমার দিকে তাকিয়ে মাকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে বাবার মা তারা বা মায়ের মা মনসায় মাকে বাঁচিয়েছে। যাই হোক দাদা, মায়ের ঘটনাটা এখানেই শেষ করছি। এবারে চলে যাচ্ছি আমার স্বপ্নের রাজ্যে। স্বপ্নর রাজ্য। আমরা প্রত্যেকটা মানুষই ভালো খারাপ মিশিয়ে স্বপ্ন দেখে থাকি, কিন্তু আমি যেহেতু আমার ভোলা বাবাকে অবহেলা করেছিলাম, তাই হয়তো বাবা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর সেই সুযোগটাই নিয়েছিল ওই অশরীরী শক্তিগুলো। তাই তারাই আমাকে ভালো স্বপ্ন দেখতে দিত না। জানি এই ব্যাপারটাকে সবাই গল্প ভাববে, কিন্তু এটাই আমার জীবনের বাস্তব। আমাদের একটা টিম ছিল, ছেলে মেয়ে মেশানো, 8 জন মেয়ে আর 2-3টে ছেলে। আমাদের পাড়ায় একটা পুকুর ছিল, ওখানে পুরো টিম মিলে স্নান করতে গেলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা না কাটিয়ে আসতাম না। যদি বলো এতক্ষণ কী করতাম, তাহলে বলি ওখানে একটা নৌকা ডোবানো থাকতো। ওই নৌকা করে জেলেরা সিজনে এসে মাছ ধরতো, আর তারপর নৌকাটা আবারও পুকুরের এক কোণে ডুবিয়ে দিয়ে চলে যেত। সেটা আমাদের শয়তান পার্টির একটা ছেলের চোখে পড়ে গিয়েছিল, তাই ওই নৌকাটা টেনে হেঁচড়ে তুলে ওটাকে নিয়ে মাছ পুকুর থেকে সবাই মিলে ঘুরে আসতাম। পুকুরটা বেশ বড়ই ছিল, যেহেতু আমরা সবাই সাঁতার জানতাম, তাই সবাই মিলেই যেতাম নৌকা নিয়ে। প্রথম প্রথম একটু ভয় লাগতো, কিন্তু সাঁতার দিয়ে এপার ওপার করতাম, তাই ভয়টা কেটে গিয়েছিল। এই ছিল মূল কাজ। আর দ্বিতীয় কাজ হলো, একটা বাড়িতে কুল আর আম গাছ ছিল। আমরা স্নান করতে গেলেই ওই কুল গাছটার থেকে কুলের সময় কুল আর আমের সময় আম পারতাম। ওই গাছের মালকিন ছিল জ্যোৎস্না পিসি, আমাদের উপর সবসময় রেগেই থাকতো, আর সে ছিল প্রচণ্ড পরিমাণে ছুচি বাউনি। একদিন আমরা স্নান করে বাড়ি ফিরছিলাম, আর সেই সময় কয়েকটা মোষের দল ছুটে আসছিল। আমরা দিশা না পেয়ে ওই পিসির গেট খোলা পেয়ে উনার উঠোনে যেই না পা রেখেছিলাম, অমনি ঘর থেকে পিসি ছুটে এসে জোর গলায় বলে উঠল, এই হারামিগুলো, শয়তান ছোট লোকগুলো, তোরা আমার বাড়িতে কেন ঢুকেছিস রে? বেরহা বেরহা বলছি। উনাকে ওইভাবে দৌড়ে আসতে দেখে সবাই হুড়হুড় করে বাইরে বেরিয়ে গেলাম। আমরা যেই না বাইরে বেরিয়ে গেলাম, অমনি দেখি আমাদের দাঁড়িয়ে থাকা ওই জায়গাটা ভালো করে ধুয়ে গঙ্গাজল ছেটাচ্ছে আর বলছে, যত সব আপদ, মেয়াথর, আরও উল্টোপাল্টা ভাষা বলেছিল। উনাকে আমরা সবাই পাগলি বলেই ডাকতাম, কারণ উনার একটু তার কাটাও ছিল। তাই উনার কোনো কথা কানে না নিয়ে বরঞ্চ বাড়ির দিকে রওনা দিলাম। উনার আমাদের ওপর রাগ হতো, কারণ উনার না করার সত্ত্বেও আমরা উনার গাছে ঢিল মারতাম। রাগ হওয়াটাই স্বাভাবিক। প্রায় তার কয়েক মাস পর শুনলাম ওই পিসিটা খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এটা শুনে আমরা একটু আনন্দেই পেয়েছিলাম। আমরা বুঝতে পারিনি
ওই অসুস্থতাই তার শেষ অসুস্থতা হবে। আমরা ভেবেছিলাম হয়তো আবার ঠিক হয়ে যাবে, নর্মাল মানুষের যেমন শরীর খারাপ হয় তেমনই হয়তো হয়েছে। তার কয়েকদিনের মাথায় আমি হঠাৎ একদিন স্বপ্ন দেখি জ্যোৎস্না পিসির ঘরে আগুন লেগে গেছে। আমি আর আমাদের দলের যে সিনিয়র ছিল সে তার বাড়িতে ঢুকে পড়েছিলাম, কারণ স্বপ্নের মধ্যে তো আর রাগ, অভিমান বা অপমানের কথা মনে পড়ে না। তারপর দেখছি পিসি ওই জ্বলন্ত ঘরের মধ্যে চিৎকার করে আমাদেরকে বলছে, জল দে, জল দে, বাঁচা আমায়, আমি মরে যাব, আমাকে একটু জল দে মামুন। যেহেতু স্বপ্নটা আমার ছিল তাই আমার নামেই জলটা চেয়েছিল পিসিটা। তারপর আমার সিনিয়র আমাকে বলল, এই সত্যি সত্যি মরে গেল নাকি রে, চল চল পালাই। আমি বললাম, দাঁড়া, আমি দেখে আসছি ঘরে গিয়ে। এই বলে আমি যেই না ঘরে ঢুকতে গেলাম অমনি দেখি পিসি ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের দিকে কোমর ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এক হাত সামনের দিকে এগিয়ে বিভৎস চিৎকার করতে করতে এগিয়ে আসছে। এই দেখে আমি আর আমার সিনিয়র দৌড়ে তার বাড়ির থেকে বেরিয়ে যাব। ঠিক সেই সময় দেখি পিসির ওই গেটটা একা একাই বন্ধ হয়ে গেল। আমি পেছন ঘুরে দেখতে গেলাম পিসিটা ওইভাবে কত দূর আসলো। দেখি পিসি তখন আমার থেকে ঠিক 2 হাত দূরে হাত বাড়িয়ে ধরতে আসছে। ভয়ের চোটে সঙ্গে সঙ্গেই ঘুমটা ভেঙে গেল আমার। সত্যি দাদা, কি বিভৎস স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:40। গরমকাল হওয়ার কারণে আরেকটু পরেই ভোর হয়ে যাবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর ঘুম আসেনি। সকালে সিনিয়রদের ওখানে গেলাম ব্রাশ করতে করতে। তারপর ভাবলাম সবটা বলি, আবার দেখলাম না থাক, স্বপ্নই তো দেখেছি, ওটা নিয়ে অতিরিক্ত ফেনানোর প্রয়োজন নেই আর। এই ভেবে এমনি গল্প করে বাড়ি চলে এলাম। তখন আমাদের গরমের ছুটি চলছিল। যাই হোক, আবারও যেমন রোজ দল বেঁধে যাই তেমনি দল বেঁধে পুকুরে স্নান করতে যাচ্ছি। বিশ্বাস করবে না দাদা, একই আওয়াজে পিসি বলে উঠল, কিরে মামুন নাকি? মামুনরা যাচ্ছিস পুকুরে? একটু ভেতরে আয় তো মা, একটু দরকার আছে। আমার ওনার ডাক শুনেই তো শেষ অবস্থা হয়ে গিয়েছিল। যেহেতু আমি কাউকে রাতের কথা বলিনি তাই সবাই একটু মজা করেই বলল, ওই দেখ মামুন, কিছুদিন আগে আমাদের বার করে সারা বাড়িতে গঙ্গা জল ছিটালো, আজকে আবার মামুনকেই প্রয়োজন পড়েছে। এই বলে সবাই হাসাহাসি করতে লাগলো। যদিও আমার খুব ভয় লাগছিল, আর ভয় পাবই না কেন। আগের দিন রাতে যাকে নিয়ে ওরকম একটা ভুতুড়ে স্বপ্ন দেখলাম সেই আবার আমাকে ডাকছে, ভয় লাগবে না বলো তো তুমি? যাই হোক, আমি ভয় না পেয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমার সঙ্গপঙ্গগুলোকেও আসতে বললাম ভেতরে। ওরা রাজি হচ্ছিল না, বলছিল, ছি ছি, ওই বুড়ির সারা গায়ে ঘা হয়েছে রে মামুন, মা বলছে ওদের বাড়িতে না ঢুকতে। আমার একটু রাগ হলো ওদের ওপর। বললাম, থাক, তোদের আসতে হবে না, আমি একাই যাচ্ছি, কিন্তু তোরা দাঁড়াবি আমি না আসা পর্যন্ত। ভেতরে গিয়ে দেখলাম সত্যিই পিসির সারা গায়ে ঘা প্যাঁচড়ায় ভর্তি। কেমন লাগছিল কাছে যেতে, কিন্তু মানুষকে ঘেন্না পেতে নেই। এই ভেবে একটু কাছে গিয়ে বললাম, কি গো পিসি, ডাকছো কেন? পিসি বলল, আমাকে একটু জল দে না মা, খুব তেষ্টা পেয়েছে রে। আমার খুব কষ্ট হলো তখন। জানো দাদা, হঠাৎ করে কোথায় যেন ঘেন্না, ভয়, রাগ দূর হয়ে গেল আমার। আমি বাইরের বারান্দার সিঁড়িতে দেখলাম উনার দিদি থালা বাসন মেজে উপর করে রেখে গেছে। ওখান থেকেই একটা গ্লাস নিয়ে কলের থেকে 1 গ্লাস জল এনে উঠোন থেকেই বললাম, এখানে রাখবো নাকি তোমার কাছে দিয়ে আসবো? পিসি বলল, কেন রে মা, ভয় পাচ্ছিস আমাকে দেখে? এই বলে উনি কাঁদতে আরম্ভ করলেন। আমি বললাম, না না পিসি, ভয় না, তুমি তো আমাদের পছন্দ করো না, তাই বললাম। পিসি বলল, আর পছন্দ? আমি ভালোই বুঝছি রে, আমার শেষকাল চলে এসেছে। এই শেষকালে এসে পছন্দ অপছন্দ কি করে করব বল? দেখ, তোদের আমি অপছন্দ করতাম, অথচ তোর হাতেই আমাকে জল খেতে হচ্ছে। আমি বললাম, একা খেতে পারবে? পিসি বলল, হ্যাঁ হ্যাঁ, তুই আমার ঘরের সামনেটায় রেখে যা, আমাকে ছুস না, আমার রোগ হয়েছে দেখছিস না, সবাই আমাকে ঘেন্না করছে। আমি গ্লাসটা ভেতরে রাখতে গিয়ে একটা বিভৎস দুর্গন্ধ আমার নাকে এলো। মনে পড়ল যে পিসি যেহেতু বিছনা শয্যা, তাই উনি ওখানেই পটি টয়লেট করে। আমি আর
কোনো কথা না বাড়িয়ে গ্লাসটা বিছানার পাশে রেখে চলে এলাম। বাইরে আমার বান্ধবীরা দাঁড়িয়েছিল। ওরা বলল, এই ছুসনি তো নাকে? আমি বললাম, না রে, চল স্নান করি গা। এই বলে আবারও স্নান টান করে বাড়ি চলে এলাম। দুপুরে খেতে বসে সমস্তটা বললাম মাকে, স্বপ্নের থেকে শুরু করে পিসিকে জল দেওয়া পর্যন্ত। মা সবটা শুনে বলল, খুব ভালো করেছিস, কেউ জল খেতে চাইলে জল দিতে হয়। আর তুই তো দেখলি স্বপ্নটা স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু তুই একটু সাবধানেই থাকিস, আর দুপুরবেলা ওইদিকে বেশি যাস না। আমি বললাম, ঠিক আছে। গরমের ছুটি কেটে গেল, আমাদের স্কুল খুলে গেল। 1 সপ্তাহ স্কুলেও গেলাম। স্কুল থেকে এসে হঠাৎ একদিন শুনলাম পিসি নাকি মারা গেছে। আমরা দৌড়ে গেলাম দেখার জন্য। রাস্তা থেকেই দেখলাম পাড়ার কাকারা বার করেছে ওনাকে। মানুষটা যেন নেই, মানে না খেয়ে উনি যেমন হয়ে গিয়েছিল তার বিবরণটা দিচ্ছি। ওনাকে মনে হচ্ছিল ঠিক একটা পুতুলের মতন ছোট্ট একটা মানুষ, গায়ে কোনো মাংস বলে কিছুই নেই, হাড়গুলো যেন পাটকাঠির মতন সরু সরু হয়ে গেছে। আমার দাদারা, অর্থাৎ আমার মামার পিসির ছেলে আর পাড়ার দাদারা, ওরা 3টে বন্ধু ছিল। ওরা রাত 12টা অবধি রাস্তায় আড্ডা দিত। একদিন ওরা খেয়াল করে যেখানে আমরা স্নান করতে যেতাম ওই পুকুরেই যেন কেউ রাত্রিবেলায় সাঁতার কাটছে। আর হ্যাঁ, বলে রাখি, ওই পিসিটা ওই পুকুরেই স্নান করত। ওদের মনে খটকা লাগলো, ভাবলো এত রাতে কে স্নান করতে যাবে, আবার হতেও পারে গরমকাল, তো অনেক মিস্ত্রিরাও কাজ সেরে রাত দুপুরে স্নান করে তারপর বাড়ি যায়। ওরা টর্চটা জ্বালিয়ে দেখলো একটা বউ সাঁতার কাটছে। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু সে সাঁতার কাটছে। ওদের লাইটের আলোটা উনার দিকে পড়তেই উনি উঠে পড়ে সিঁড়ির ঘাট দিয়ে রাস্তার দিকে চলে গেল। ওরা 3জন ভাবল, কি এটা, একটা বউ এত রাতে সাঁতার কাটছে। ওরা 3জন তাড়াতাড়ি করে দৌড়ে গেল দেখতে সিঁড়ির ঘাটের ওই দিকে। আমাদের বাড়ি থেকে পুকুর ঘাটে যেতে মাত্র 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে। একটা মোড় আছে, সেই মোড়টা ব্যাক করে তারপর ঘাটের সিঁড়িতে যেতে হবে। গিয়ে ওরা 3জন আশ্চর্য, কারণ ওরা নিজের চোখে দেখল একটা বউ স্নান করে উঠে গেল। ঠিক বউ না, শাড়ি পরা একটা মহিলা মাথায় ঘোমটা দিয়ে সাঁতার কাটছিল। এটা দেখে ওরা আশ্চর্য হয়ে গিয়েছিল। আচ্ছা তুমিই বলো দাদা, কেউ যদি স্নান করে উঠে যায় তাহলে তার পায়ের ছাপ আর ওখানে একটু জল থাকবে, আর ওই 1-2 মিনিটের মধ্যে মিলিয়ে যাবে না। তখনও তো গরমও নেই রাতের বেলায়। রীতিমতো ওরা 3জন ভয় পেয়ে আর ওখানে দাঁড়ায়নি, বাড়ি এসে যে যার বাড়িতে ঢুকে পড়েছে। পরে জানা গিয়েছিল সেটার অন্য কেউ না, ওই জ্যোৎস্না পিসি। এত নিশ্চিত হয়ে তার নামটাই কেন বললাম জানো? কারণ অনেকেই নাকি তাকে তাদের বাড়িতে 1 ঝলকের জন্য হলেও দেখেছে। আর আমিও স্নান করে ফেরার সময় ওখানে একটা মা মনসার মন্দির আছে, ওখানে একদিন প্রণাম করছিলাম। আমার মনে হলো পিসির ঘরের জানলার দিকে কেউ একটা আছে। আমি ভাবলাম পিসি হবে হয়তো, কিন্তু তারপর হঠাৎ করে যখন মনে পড়ল যে পিসি তো আর নেই, তখন আমার গাটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গিয়েছিল। আমি আর ওখানে 1 মিনিটও দেরি না করে বাড়িতে চলে আসি। তারপর আর কিছুই ঘটেনি আমার সাথে। এরকম আরও ঘটনায় ঘটেছে ওই পুকুর পাড়ে। একদিন আমাদের পাড়ার এক জেঠু রাত্রিবেলায় টয়লেট করে বেরিয়েছে। তখন 2:30-3টার মতন হবে। তিনি শুনতে পেলেন আমরা যেখানে স্নান করি তার সামনে আর একটা ঘাট আছে, মানে ওই পুকুর পাড়েই। ওই ঘাটে যেন 2-3টে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করার মতন চিল্লামিল্লি করছে। মাঝে মাঝে শোনা যায় ওই ঘাট থেকে জামা কাপড় কাচার আওয়াজ হয় রাত্রিবেলায়। জেঠুটা গিয়ে দেখল ওখানে কিছুই নেই। স্বাভাবিক, তিনিও ভয় পেয়ে গেলেন। তিনি একটা বিড়ি জ্বালিয়ে বাড়ি চলে এলেন। আরও একদিন রাত্রিবেলায় ওই 1টার দিকে আমার দাদা আর তার বন্ধু মিলে মাঠের কাছে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দেখল আমার দিদি, মানে আমার পিসির মেয়ের মতন একটা রোগা পাতলা মেয়ে, হাতে একটা প্লাস্টিক নিয়ে হনহন করে হেঁটে তালতলা দিয়ে চলে যাচ্ছে। মানে তার হাঁটার স্পিডটা এমন ছিল যেন তুমি তাকে 2-3 পা ফেলেই ধরতে পারবে, কিন্তু সে এত আস্তে আস্তে হাঁটার মধ্যেও যেন এখান থেকে ওখানে কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যেতে পারছে। দেখতে দেখতে সেই পুকুর পাড়টার দিকে গেল। স্বাভাবিক, ওরা 3জন দৌড় মেরে গেল দেখার জন্য, কিন্তু গিয়ে দেখল ওখানে আর কেউ নেই। সেদিন ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর প্রায়
1 সপ্তাহ মতন ওদের আড্ডা দেওয়াটাই বন্ধ হয়ে গিয়েছিল। দাদা, এই ছিল আমার চোখের সামনে দেখা 3টে ঘটনা। তুমি এতক্ষণ ধরে যেটা পড়লে তোমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তুমি যদি এটা পড়ে শোনাও তাহলে আমি সত্যিই খুব খুশি হব। আমি প্রথমেই বলছি, আবারও এখনও বলছি, যে যারা এসব বিশ্বাস করে না তারা অন্তত এটাকে গল্প হিসেবেই নিও, কিন্তু এটা সত্যি একদম ঘটনা। এবং যদি আমার স্বপ্নের কথা বলি, এমন অনেক স্বপ্নই আছে আমাদের কাছে সেগুলো সত্যি হয়, হয়তো সম্পূর্ণভাবে সত্যি হয় না, কিন্তু আমরা সেটার আভাস পেয়ে যাই। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি আবারও একটা ভুলভাল স্বপ্ন দেখেছি, সেটা যেন সত্যি না হয়। তাহলে আমি এখানেই শেষ করছি। আর তুমি এবং তোমার সঙ্গে আমাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করছি। কারো সঙ্গে যেন এরকম অকারণে না ঘটে। দাদা, আবারও বলছি, তুমি যে আমার ঘটনাটা এত দূর পড়লে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অমিতদা। আমি তোমার মিষ্টি কণ্ঠের ফ্যান ছিলাম, আছি, আর আজীবন থাকবো। তোমার এই পরিবার যেন অনেক দূর এগিয়ে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। ভালো থেকো দাদা ভাই। তো বন্ধুরা, এই ছিল মামুন আর তার পরিবারের সাথে, অর্থাৎ তার মায়ের সাথে এবং পাড়ার লোকের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমাদের দারুণ লাগবে। যাই হোক, তোমরা যারা এখনও লাইক, কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। আর হ্যাঁ, তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা ঘটনা পাঠিয়ে দাও, আর আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ভীষণ ভালো লাগলো ঘটনা দুটো শুনতে, মন ছুঁয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে হাই। থার্ড কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে গেছি দাদা। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, বিশ্বজিৎ দাস, প্রভাত রাজা, কাকলি সর্দার, শঙ্কর ব্যানার্জি ইউজার, নন্দিনী রয়, দীপ বাগচি, লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো দীপ। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, লিখেছে শুভ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে অ্যাডভান্স দাদা। একদম একদম, অলরেডি এখন পার হয়ে গেছে। তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি শুভ ভক্ত, লিখেছে আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো শুভ। তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না, লিখেছে দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে অঙ্কন ব্লক, লিখেছে অমিতদা অপূর্ব, তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপরে কমেন্ট করেছে গেমিং ইস মেল কমেডি, শ্যাম ভৌমিক, লিখেছে হ্যালো ভাই, ঘটনা শোনার আগে এসএমএস করলাম, তোমার এক দিদি শম্পা। হ্যালো শম্পাদি। তারপরে কমেন্ট করেছে বাপন কুমার, এমডি মুন্স, পল্লবী পাত্র, ডিজে ভ্লগার অনিশ, মধুমিতা সিং, লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, রাকেশ পাসমান, বিদিশা ঘোষ, রোহিত রয়, লিখেছে আমার দিদির নামটা বললে আমি খুব খুশি হতাম, আমার দিদির নাম মন্দিরা। হ্যালো মন্দিরা দি। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, অভিজিৎ মধু, অভি সর্দার, শঙ্কর চক্রবর্তী, পাপড়ি চক্রবর্তী, রঞ্জিত দাস, পাপড়ি দাস, পাপিয়া দাস, গৌতম বেরা, এসএস অফিসিয়াল, অনুপমার শর্টস, সুদীপ সর্দার, রাকেশ জানা, সুদেশনা সিংহ রয়, গণেশ মাঝি, অঞ্জলি মণ্ডল, অঙ্কিতা দাস, জয়শ্রী গুপ্তা, রিন্টু বুনিয়া, সুমি বিশ্বাস, অক্ষয় অধিকারী, সুদীপ তাহার, সুদীপ্তা লাইফস্টাইল, জুই, পায়েল, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।